সাহিত্যের সেরা গল্প চ্যানেলে আপনাদের সাথে আছি আমি কুনাল। পড়ছি স্যার আর্থার কনান ডয়েলের অবিস্মরণীয় এক সৃষ্টি শার্লক হোমসের একটি গল্প, ব্ল্যাক পিটার। আসুন শুরু করা যাক। 1895 সালের ঘটনা এটা। জুলাই মাসের গোড়া থেকেই লক্ষ্য করছিলাম কোনো একটা ব্যাপারে খুব ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুবর। দুদণ্ড বসে কথা বলবো সে সুযোগ আর পাচ্ছি না। ইতিমধ্যে রুক্ষ চেহারার কয়েকজন লোক এসে ক্যাপ্টেন বেসিলের খোঁজ খবরও করলো। তখনই বুঝলাম জাহাজি মহলে ছদ্মবেশে তৎপরতা শুরু হয়েছে তার। অপরাধী মহলে ঘোরাফেরার সুবিধার জন্য নানান নামে নানান রূপে খোলস নিতে হয় বহুরূপী হোমসকে। লন্ডন শহরে বিভিন্ন প্রান্তে অন্তত গোটা পাঁচেক গোপন আস্তানা ছড়িয়ে আছে তার। আমি বলি মেকআপ রুম। উপযাচক হয়ে কখনো কিছু জিজ্ঞাসা করিনি আমি, জানি সময় হলেই নিজে আর চুপ করে থাকতে পারবে না। হলো তাই। সকালে অনেক আগেই বেরিয়ে গেছিল। ব্রেকফাস্টের টেবিলে সবে এসে বসেছি আমি। এমন সময় লম্বা ঘাড় বেঁকানো এক হারপুন হাতে ঝুলিয়ে ঘরে এসে ঢুকলো সে। থপ করে চেয়ারের ওপর বসে পড়ল। আল্লারডাইস কসাইখানা থেকে এলাম। হাতিয়ারটা নিয়ে কি করে এলাম অনুমান করতে পারো? পাগল, সে চেষ্টাও করব না। কফি ঢালতে ঢালতে হাসি মুখে বলল, কড়িকাঠ থেকে ঝোলানো একটা মরা শুয়োরকে হাতিয়ারটা দিয়ে এফোর ওফর করা যায় কিনা পরীক্ষা করছিলাম। প্রাণপণ শক্তিতে আঘাতের পর আঘাত করে গেছি, কিন্তু সব পরিশ্রমই বৃথা গেল। আমার শক্তিতে অন্তত ও কাজ সম্ভব নয়। হঠাৎ এমন বিদঘুটে শখ হলো কেন তোমার? আমার কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকলো হোমসের অত্যন্ত গুণগ্রাহী এক ভক্ত তরুণ ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। বছর 30 বয়স, অসম্ভব চটপটে ও সতর্ক মানুষ। এর ভবিষ্যৎ সম্পর্কে হোমস নিজেও খুব আশাবাদী। এসো এসো হপকিন্স, বসো আমাদের সঙ্গে। তোমার টেলিগ্রাম কাল রাতেই পেয়েছি। কি খবর বলো? ধন্যবাদ স্যার, প্রাতরাশ সেরেই বেরিয়েছি। অন্তত তদন্ত তো শেষ করলাম, কিন্তু কোনো দিক থেকে কুল কিনারা পাচ্ছি না। সে কি, আমাকে না টেনে ছাড়বে না দেখছি। হ্যাঁ স্যার, আপনার সাহায্য না পেলে কিছুই করতে পারবো বলে তো মনে হচ্ছে না। দয়া করে কিছু একটা করুন। ঠিক আছে, আমি দেখছি। তদন্তের রিপোর্ট এবং কেস সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি আমি পড়েছি। তবু আগাগোড়া তোমার মুখ থেকে একবার শুনতে চাই। ডক্টর ওয়াটসন এখনো পর্যন্ত কিছুই জানে না, তারও শোনা হবে। হপকিন্স পকেট থেকে একতারা কাগজ বার করে মেলে ধরল চোখের সামনে। স্যার, নিহত ক্যাপ্টেন পিটারের জীবন বৃত্তান্ত সম্বন্ধে যা জানা গেছে তা আগে বলছি। বছর 50 আগে 1845 সালে তার জন্ম। সিল আর তিমি শিকারে অসম্ভব পাকা হাত ছিল। 1883 সালে ডান্ডি সিল জাহাজের জাহাজ সি ইউনিকর্নের কমান্ডার ছিলেন। কয়েকবারই সমুদ্রযাত্রায় বেরিয়েছেন। অবসর নিয়েছেন 1854 সালে। এরপর কয়েক বছর নানা দেশে ঘুরে বেরিয়েছেন। শেষে বছর কয়েক আগে সাসেক্সের ফরেস্ট রোড কাছে উডম্যানস লিতে জায়গা কিনে বসবাস শুরু করেন। সেখানে গত সপ্তাহে জীবনের সমাপ্তি ঘটে ক্যাপ্টেন পিটার ক্যারি। অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন এই ক্যাপ্টেন। কথা বলতেন কম, বেশিরভাগ সময় নিজের মনেই থাকতেন। প্রচণ্ড ধর্মবিশ্বাসী মানুষ। ধর্মীয় আচার নিষ্ঠা অক্ষরে অক্ষরে মেনে চলতেন। সংসারে থাকার মধ্যে আছে স্ত্রী আর বছর 20 বয়সের এক মেয়ে আর 2 পরিচারিকা। বেশি দিন কোনো কাজের লোক টিকতে পারত না এই সংসারে। ক্যাপ্টেনের উৎপাত অসহ্য হয়ে পালাতো। পেটে মদ পড়লে ক্যাপ্টেন আর মানুষ থাকতেন না। মূর্তিমান পিশাচের মতন উৎপাত শুরু করতেন বাড়িতে। একবার মাঝরাতে মেয়ে আর স্ত্রীকে মারতে মারতে বাড়ি থেকে বের করে রাস্তা দিয়ে নিয়ে চলে গেছিলেন। পাড়ার লোকজন ছুটে এসে বাঁচায় তাদের। গ্রামের বুড়ো পাদ্রী একবার তার আচরণে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। ক্যাপ্টেন তার উপরও বর্বরের মতন হামলা চালিয়েছিলেন। গ্রামের লোকজনও তাকে এই কারণে পছন্দ করত না। পারতপক্ষে কাছে ঘেঁষত না। শুনেছি জাহাজে কমান্ডার থাকার সময়ও একই রকম আচরণ ছিল তার। ওই মহলে সকলেই তাকে ব্ল্যাক পিটার নামেই ডাকত। চেহারাটা ছিল দৈত্যের মতন, আর ছিল মুখ ভরা কালো কুচকুচে লম্বা দাড়ি। ব্ল্যাক পিটার নামটা সব দিক থেকেই মানিয়ে গিয়েছিল ক্যাপ্টেনের। এক কথায় ক্যাপ্টেন পিটার ক্যারি ছিলেন এক ভয়ঙ্কর চরিত্রের মানুষ। তার মৃত্যুতে শোক পেয়েছে বা সহানুভূতিতে একটিও শব্দ উচ্চারণ করেছে এমন একজন লোককেও আমি পাইনি। গত বুধবার গভীর রাতে নিজের কেবিনেই খুন হয়েছে ক্যাপ্টেন। বাড়ি থেকে কয়েকশো গজ দূরে একটি কাঠের ঘর তৈরি করেছিলেন তিনি। নিজেই নাম দিয়েছিলেন কেবিন। এক কামরার একটি ছোট্ট কুঁড়ে। সেখানেই প্রতি রাতে ঘুমাতেন তিনি। চাবি রাখতেন নিজের কাছে। কেবিন সাফসুতরো করতেনও নিজে। দ্বিতীয় কাউকে কেবিনে ঢুকতে দিতেন না। কেবিনের চারদিক পর্দায় ঢাকা। 4টে জানলার কোনোটাই খোলা থাকতো না। রাতে আলো জ্বললে রাস্তার দিকের একটা জানলা পর্দা ফুঁড়ে ঝোপ জঙ্গলে আলো পড়ত। মিস্টার হোমস আমাদের তদন্তে বিশেষ আলোকপাত করেছে এই জানলাটা। হত্যার ঘটনার 2 দিন আগে
রাত 1টার সময় ফরেস্ট রোড দিক থেকে একজন পাথরের কারিগর আসছিল। ক্যাপ্টেন পিটার ক্যারির সঙ্গে তার অনেক দিনের পরিচয়। কেবিনের আলোকিত পর্দার ওপর দাড়িওয়ালা এক মুখের কালো ছায়া চোখে পড়েছিল তার। পাশের দিকে ঘোরানো ছিল মুখটি। পাথরের মিস্ত্রি হলপ করে বলেছে সে মুখ ক্যাপ্টেনের নয়। ছায়া মুখের দাড়ি ছিল আকারে ছোট এবং সামনের দিকে ঠেলে বার করা। ক্যাপ্টেনের মুখ ওরকম নয়। লোকটা এই দৃশ্য দেখেছে সোমবার আর খুনটা হয়েছে বুধবার। মঙ্গলবার মদ খেয়ে বুনো জন্তুর মতন বাড়িময় দাপিয়ে বেরিয়েছেন ক্যাপ্টেন। বাড়ির মেয়েরা কোনোরকম আড়ালে আবডালে গা ঢেকে দিনটা কাটিয়েছেন। গভীর রাতে নিজের কেবিনে শুতে গেছেন ক্যাপ্টেন। রাত 2টোর সময় এক বিকট আর্তনাদ শুনতে পায় ক্যাপ্টেনের মেয়ে। নেশার ঘরে চিৎকার চেঁচামেচি সবসময় করেন ক্যাপ্টেন। মেয়ে তাই কোনো গুরুত্ব দেয়নি। সকাল 7টা নাগাদ একজন ঝি লক্ষ্য করেন কেবিনের দরজা খোলা, কিন্তু সাহস করে কেউ আর কেবিনের দরজার সামনে যায়নি। কিন্তু দুপুর নাগাদ দূর থেকে খোলা দরজা দিয়ে ভেতরের দৃশ্য চোখে পড়তে কেউ আর স্থির থাকতে পারেনি। এর ঘণ্টাখানেক পরেই ঘটনাস্থলে পৌঁছে যাই আমি। মিস্টার হোমস, ক্যাপ্টেনের কেবিনে সেদিন যে দৃশ্য দেখেছি তার জীবনে ভুলব না। মেঝে আর দেয়ালে দেখে মনে হচ্ছিল কসাইখানায় এসে ঢুকেছি। জাহাজের কেবিনের মতোই সাজিয়েছিলেন ক্যাপ্টেন তার ঘরটা। এক প্রান্তে দেয়াল জোড়া একটা তাক, জাহাজের সিন্দুক, অকেনগুলো ম্যাপ আর চার্ট, সি ইউনিকর্নের একটা ছবি, তাকের ওপর জাহাজের দিনলিপি লেখার একগাদা বই। এই ঘরের মেঝে রক্তের ঢেউ খেলেছিল। আর একটা হারপুন ক্যাপ্টেনের কবার্ডের মতন বুক এফোর ওপর হয়ে তাকে গেঁথে রেখেছিল কাঠের দেয়ালে। অসহনীয় যন্ত্রণায় বিভৎসভাবে বিকৃত হয়ে গেছে মুখ। একটা মাত্র চিৎকার দিতে পেরেছিলেন ক্যাপ্টেন, তারপরেই ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। আমি স্যার আপনার পদ্ধতি অনুসরণ করেই কাজ করা অভ্যাস করেছি। ঘরের কোনো কিছুতেই হাত পড়েনি এখনও। ঘরের মেঝে, বাইরের জমি খুঁটিয়ে পরীক্ষা করেছি আমি, কিন্তু কোথাও কোনো পায়ের ছাপ চোখে পড়েনি। আমার দেখায় কোনো খুঁত ছিল না স্যার। বলছো কি তুমি হপকিন্স? এমন নৃশংসভাবে একটা খুন হলো আর তুমি বলছো খুনি কোনো চিহ্নই রেখে গেল না? খুনি তো ডানা মেলে উড়ে এসে খুন করেনি। জীবনে কম মামলা সুরাহা করিনি, কিন্তু তোমার মুখে আজ অদ্ভুত কথা শুনছি। যাই হোক, ঘরের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নিশ্চয়ই তোমার নজরে পড়েছিল। তা পড়েছিল। প্রথমটা হলো খুনির হাতে স্টিলের হারপুন। দেয়ালের তাকে আরও 2টো হারপুন পাশাপাশি রাখা ছিল। হ্যাঁচকা টানে ওখান থেকেই তৃতীয়টা নামানো হয়েছিল। এসএসসি ইউনিকর্ন ডান্ডি। প্রত্যেকটারই হাতলে এই কথাগুলি লেখা ছিল। মনে হয় কথা বলতে বলতে রাগের মাথায় আততায়ী আচমকা হারপুনটা টেনে নিয়ে বুকে বসিয়ে দিয়েছে। খুনটা হয়েছে রাত 2টোয়, কিন্তু ক্যাপ্টেনের পরনে ছিল বাইরে বেরোবার পোশাক। দেখে বোঝা গেল কারোর সঙ্গে সাক্ষাতের জন্য তৈরি হয়েছিলেন তিনি। টেবিলের ওপর রাখা ছিল 2টো গ্লাস আর একটা রামের বোতল। হোমস বলল, দাঁড়াও দাঁড়াও, রাম ছাড়া ঘরে আর কোনো মদ ছিল? জাহাজি সিন্ধুকে একটা আধারে তালা লাগানো অবস্থায় পেয়েছি হুইস্কি আর ব্র্যান্ডি। মদ রাখার পাত্রগুলি ভর্তি থাকায় সিন্ধুকের বোতলে হাত পড়েনি। ব্র্যান্ডি আর হুইস্কির আসরে উপস্থিত হয়ে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যাক, আর কি পেলে বলো? কয়েক ঘন্টা অবাক হয়ে তাকিয়ে থেকে হপকিন্স আবার বলল, টেবিলের ওপর তামাক রাখার একটা থলি পাওয়া গেছে। টেবিলে কোন দিকে? ঠিক মাঝখানে। শিল মাছের চামড়া দিয়ে তৈরি। ভেতরের দিকে ক্যাপ্টেন পিটার ক্যারির নামের অধ্যক্ষর 2টি P.C লেখা। কোনো পাইপ পেয়েছো? না স্যার, কোনো পাইপ পাওয়া যায়নি। ক্যাপ্টেন নিজে খুব বেশি ধূমপান হয়তো করতেন না। বন্ধু বান্ধবদের আপ্যায়ন করার জন্য হয়তো খানিকটা তামাক রেখেছিলেন। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি দায়িত্ব নিলে হয়তো এই পয়েন্ট থেকেই তদন্ত শুরু করতাম। লক্ষ্য করলাম আরও একবার বিস্ময়ের দৃষ্টি ফুটে উঠল তরুণ ইন্সপেক্টরের চোখে। এবার পকেট থেকে একটা নোট বই বার করলো হপকিন্স। ছাই রঙের পুরু পশমি কাপড়ে মোড়া মলাট। কোনগুলো ক্ষয়ে গেছে, বহু ব্যবহারের প্রমাণ। পাতাগুলিও বিবর্ণ। বইটার প্রথম পাতায় লেখা JHN 1893। খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো হোমস। দ্বিতীয় পাতায় রয়েছে ছাপা অক্ষরে CPR। এরপর কয়েকটা পাতা জুড়ে লেখা অসংখ্য সংখ্যা। এরকম আরও 3টে শিরোনাম দেখা গেল, আর্জেন্টিনা, কোস্টারিকা আর স্যান পাওলো। প্রত্যেকটা শিরোনামের পরেই কয়েকটি পাতা জুড়ে সংখ্যার সারি। হপকিন্স বলে, মনে হয় স্টক এক্সচেঞ্জের সিকিউরিটি নাম্বার এগুলো। JHN দালালের নাম, CPR তারই মক্কেলের নাম। হোমস এসে বলল, ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। এই নামটা মনে করতে আপত্তি কোথায়? সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে হপকিন্স, ইস কি নির্বোধ আমি! 1883 সালের পুরনো স্টক এক্সচেঞ্জ ঘেটে দালালের নামের তালিকা পাইনি। যাই হোক, এই নোট বইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আর এই নামের আদ্যাক্ষরগুলি ক্যাপ্টেন পিটার ক্যারির সংগ্রহ নয়, নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তির, অর্থাৎ আততায়ীর।
মূল্যবান সিকিউরিটি সংক্রান্ত এই তালিকাটা হাতে আসায় এই প্রথম খুনের একটা উদ্দেশ্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দুটো পয়েন্টই তোমার গুরুত্বপূর্ণ। এই খুন সম্পর্কে যা চিন্তাভাবনা করেছিলাম, নোট বইটা দেখছি অনেক কিছুই পাল্টে দেবে। তদন্ত চলার সময় ওটা হাতে আসেনি বলে আমার থিওরিতে তার কোনো ভূমিকা ছিল না। সিকিউরিটি সম্পর্ক যা বললে তাও ভেবে দেখার মতন। দু একটা কি হাতে এসেছে বলছিলে? অফিসগুলোতে তদন্ত শুরু হয়ে গিয়েছে, তবে সবই তো দক্ষিণ আমেরিকার কোম্পানি। স্টক হোল্ডারদের নামের রেজিস্টারও সেখানে। শেয়ারগুলোর হদিশ পেতে সময় লাগবে। আতস কাঁচ দিয়ে নোট বইয়ের মলাট পরীক্ষা করছিল হোমস। বলল, একটা মলাটে দেখছি রক্তের দাগ। মেঝে কুড়িয়ে পেয়েছিলে বলছিলে না? হ্যাঁ, রক্তের দাগ লাগা মলাটটা নিচে ছিল। তাহলে তো দেখছি ক্যাপ্টেন খুন হওয়ার পরে মাটিতে পড়েছিল। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। হত্যাকারী তাড়াহুড়ো করে পালাবার সময় দরজার সামনে ফেলে গিয়েছিল। ক্যাপ্টেনের ঘর থেকে কিছু চুরি গেছে বলে মনে হয়? না, কোনো জিনিসে হাত পড়েনি। একটা ছুরিও তো পাওয়া গেছে, তাই না? হ্যাঁ, খাপ সমেত। ক্যাপ্টেনের পায়ের কাছেই পড়েছিল। মিস ক্যারি বলেছেন ওটা তার স্বামীরই। হোমস ক্রমশ গম্ভীর হয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম চিন্তার তলায় তলিয়ে যাচ্ছে। মুহূর্ত কয়েক পরে বলে উঠল, বড্ড দেরি হয়ে গেল হে, দেখা যাক কি পাওয়া যায়। চলো এক চক্কর ঘুরে আসা যাক জায়গাটা থেকে। চলো ওয়াটসন। সহলসে চিৎকার করে ওঠে হপকিন্স। ধন্যবাদ স্যার, বাঁচালেন আমাকে। বহুদূর বিস্তৃত বনভূমির মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথে হপকিন্স আমাদের নিয়ে এলো ব্ল্যাক পিটারের বাড়িতে। মেয়ে আর বিধবা স্ত্রীর সঙ্গে আলাপ হলো। কথা শুনে এবং মুখ দেখে মনে হলো দুর্ব্যবহার ও নির্যাতনার হাত থেকে রেহাই পেয়ে তারা যেন স্বস্তি পেয়েছে। আগাগোড়া কাঠের তৈরি ছোট্ট কেবিনটার সামনে গিয়ে দরজার তালা খুলতে গিয়ে সদা সতর্ক হপকিন্স চমকে উঠল। আশ্চর্য, কাঠের জানলার গায়ে আঁচড়ের দাগ তো আগে ছিল না। মনে হচ্ছে কেউ তালাটা খুলবার চেষ্টা করেছিল। দরজার দিকে একটা মাত্র জানলা। হোমস জানলাটা পরীক্ষা করে বলল, এটাও দেখছি খুলবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কাঁচা হাত বোঝা যাচ্ছে। কিন্তু দুঃসাহসী বলতে হবে, ব্ল্যাক পিটারের এলাকায় পা দেবার সাহস তো এ তল্লাটে কারোর হয় না। ব্যাপারটা ভালো, আমাদের পক্ষে শুভ লক্ষণ। তার মানে আপনি বলতে চাইছেন লোকটা আবার আসবে? সম্ভাবনা রয়েছে। তুমি হলে যা করতে এও তাই করবে। ছোট্ট পেন্সিল কাটা ছুরি দিয়ে তালা খুলবার চেষ্টা করতে ব্যর্থ হয়েছে। এবার প্রস্তুতি নিয়েই আসবে এবং আমাদেরও উপযুক্ত অভ্যর্থনার ব্যবস্থা করে রাখতে হবে। এরপর পুরো 2 ঘন্টা ধরে কেবিনের ভেতর খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলো হোমস, কিন্তু উল্লেখযোগ্য কোথাও কিছু পাওয়া গেল না। কেবল তাকের একটা জায়গায় পাতলা ধুলোর আস্তরণ দেখে মনে হলো ওখান থেকে শিগগিরই কিছু সরানো হয়েছে। রাত 11টার সময় আমরা 3 জন আবার কেবিনের সামনে জড়ো হলাম। হোমসের পরামর্শ মতন ঘরের বাইরে ঝোপের মধ্যেই আমরা ওত পেতে বসলাম। রাস্তার দিকে জানলাটা সামনেই, আলো জ্বললে অনায়াসে ঘরের ভেতরটা দেখে নেওয়া যাবে। দরজাও একইভাবে তালা দেওয়া। একের পর 1 ঘন্টা কাটল অস্বস্তিকর প্রতীক্ষায়। রাত 2:30 নাগাদ ফটকের দরজা খোলার শব্দ কানে এলো। কয়েক মুহূর্ত পরে খুটখাট শব্দ, পরেই ক্যাচ ক্যাচ আওয়াজ। বুঝতে পারি তালা খুলে ভেতরে ঢোকার শব্দ। খানিক পরেই মোমবাতির উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে ঘর। জানলার জালি পর্দায় আমাদের 3 জোড়া চোখ একেবারে সেঁটে যায়। নৈশ আগন্তুকের বয়স 20-র কোঠায়, রুগ্ন শীর্ণ চেহারা, বেশবাস ভদ্রলোকের মতোই, মাথায় কাপড়ের টুপি, চোখে ভীত সন্ত্রস্ত দৃষ্টি, থরথর করে কাঁপছে গোটা শরীর। আগন্তুক মোমবাতিরা টেবিলের ওপর বসিয়ে তাকের ওপর থেকে একটা জাহাজের গতির হিসাব রাখার বই নামিয়ে নিল। উদ্গ্রীব হয়ে পাতার পর পাতা উল্টে কি খুঁজল, কিন্তু না পেয়ে রাগে বিরক্তিতে দুম করে বইটা বন্ধ করে রেখে ঘরের কোণে ফেলে দিল। নিভিয়ে দেয় মোমবাতিটি। এবার বেরোবার উদ্যোগ করে এমন সময় পেছন থেকে গিয়ে হপকিন্স সাঁড়াশির মতন হাত দিয়ে চেপে ধরে তার কাঁধ। আঁতকে ওঠে, আর্তনাদ করে ওঠে বেচারা। কেবিনের ভেতরে এনে জাহাজি সিন্দুকটার ওপর বসানো হলো তাকে। ফ্যাকাশে মুখে অসহায়ভাবে তাকিয়ে থাকে আমাদের দিকে। হপকিন্স বলল, এখানে কি করতে ঢুকেছিলে? কি নাম তোমার? জন হপলি নেলিগান। আমি বুঝতে পারছি আপনারা পুলিশের লোক। বিশ্বাস করুন, ক্যাপ্টেন পিটার ক্যারির মৃত্যুর ব্যাপারে আমি কিছুই জানি না। তাহলে ঢুকেছিলে কেন? প্রথমে আপত্তি করলেও পরে সব খুলে বলল নলিগান। এক বিচিত্র বিষাদ করুণ কাহিনী। নেলিগান বলল, পুরনো কেলেঙ্কারি আবার নতুন করে জেগে উঠুক আমি চাইছিলাম না, তবু সবই খুলে বলবো আপনাদের। পশ্চিম দেশের ব্যাংকার ডসন অ্যান্ড অ্যালিগান আমারই বাবা। ব্যাংক ফেল করবার আগে ডসন অবসর নিয়েছিলেন। প্রায় 10 লক্ষ পাউন্ডের দায় চেপে গিয়েছিল বাবার কাঁধে। কর্নওয়ালের প্রায় অর্ধেক লোক পথে বসে গিয়েছিল। আমার তখন বছর 10 বয়স, সবই মনে আছে। শুনতে পেলাম সিকিউরিটিগুলো বাবাই আত্মসাৎ করেছেন, কিন্তু কথাটা সত্য ছিল না। বাবার কাছে শুনেছি বেশ কিছু সময় পেলে সিকিউরিটিগুলো পুনরুদ্ধার করে পাওনাদারদের সব পাওনা মিটিয়ে দেওয়া যেত, কিন্তু সময় কে দেবে? ঢিড়ি পড়ে গেল দেশে।
বাবার নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোবার আগেই একটা বজরা নিয়ে আমাদের রেখে নরওয়ের দিকে রওনা হয়ে যান তিনি। যাবার সময় সিকিউরিটিগুলোর একটা তালিকা বাবা রেখে গিয়েছিলেন, বলে গিয়েছিলেন মান সম্মান উদ্ধার করার মতন অবস্থা না হলে আর ফিরবেন না তিনি। সত্যিই তিনি আর ফিরলেন না। কোথায় যে হারিয়ে গেলেন আজও বুঝতে পারলাম না আমরা। হয়তো সিকিউরিটিগুলো নিয়েই কুয়াশা ঢাকা সমুদ্রের সলিল সমাধি লাভ করেছেন। আমাদের পরিচিত এক ব্যবসায়ী বন্ধুর কাছে একটা খবর জানতে পারলাম যে সিকিউরিটিগুলো বাবা যাবার সময় সঙ্গে নিয়ে গেছিলেন তার কয়েকটা আবার লন্ডনের বাজারে দেখা গেছে। হতবুদ্ধি হয়ে গেলাম খবরটা শোনার পর। অনুসন্ধান আরম্ভ করলাম। অনেক দুর্ভোগ পোয়াবার পর জানতে পারলাম সিকিউরিটিগুলো বাজারে বিক্রি করেছেন এই বাড়ির মালিক ক্যাপ্টেন পিটার ক্যারি। ভদ্রলোকের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে জানলাম আমার বাবা যে সময় নরওয়ে রওনা হয়েছিলেন ক্যাপ্টেন পিটার ক্যারি সেই সময় একটা তিমি শিকারের জাহাজ নিয়ে সুমেরু সাগর থেকে ফিরছিলেন। সে বছর দক্ষিণে ঝড় বয়েছিল এক নাগাড়ে কয়েকদিন ধরে। ঝড়ের মুখে বাবার বজরা হয়তো উত্তর দিকে ভেসে গেছিল। সেই সময় ক্যাপ্টেনের সঙ্গে বাবার দেখা হয়। ক্যাপ্টেন ফিরে এলেন, কিন্তু বাবা হারিয়ে গেলেন রহস্যজনকভাবে। আমি বুঝতে পারলাম সিকিউরিটিগুলো বাজারে এলো কী করে ক্যাপ্টেনের পক্ষেই তা বলা সম্ভব। তাকে সাক্ষী হিসেবে দাঁড় করাতে পারলেই প্রমাণ করা সম্ভব হবে বাবা ওগুলো বিক্রি করেননি এবং ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্যে তিনি ওগুলো সঙ্গে নেননি। সাসেক্সে এসেছিলাম ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে, কিন্তু দুর্ভাগ্য আমার এই সময় তিনি নিষ্ঠুরভাবে খুন হয়ে গেলেন। পত্রিকার তদন্তের বিবরণ থেকে জানতে পারলাম যে জাহাজের হিসাব রাখার বইগুলি তিনি ক্যাবিনেই রেখে গেছেন। তখনই মাথায় আসে 1883 সালের সি ইউনিকর্ন জাহাজের লগ বইতে পাওয়া যাবে বাবার পরিণতির সংবাদ। গতরাতে বইগুলো দেখবার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু দরজা খুলতে পারিনি। আজকে এই বই ঘেঁটে দেখলাম রহস্য উদ্ধার করার মতন কোনো বিবরণ নেই। হতাশ হয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই তো আপনারা এসে উঠলেন। ক্যাপ্টেনের কেবিনে ঢোকার উদ্দেশ্য সবই খুলে বললাম আমি। এর মধ্যে এক বিন্দু মিথ্যে নেই। গতরাতের আগে এখানে আসনি তুমি? না। হপকিন্স সেই জীর্ণ মলিন রক্তভেজা মলাটের নোট বইটা বাড়িয়ে ধরে চিৎকার করে উঠল। এটা তাহলে এলো কোথার থেকে? মলাট উল্টেই তো JHN তোমার নামের আদ্যাক্ষর 3টি। নোট বইটা দেখে আপাদমস্তক কেঁপে উঠল ছেলেটি। চোখ মুখ কুকড়ে বারবার শিউরে উঠতে লাগলো। কাতরে উঠে কোনো রকমে বলল, এটা কোথায় পেলেন? বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না। ভেবেছিলাম হোটেলেই হারিয়েছে ওটা। হপকিন্স বিশ্বাস করতে পারল না নেলিগ্যানের কথা। বলল, আপাতত চলো আমার সঙ্গে পুলিশ ফাঁড়িতে, পরে আদালতে যা বলবার বলবে। মিস্টার হোমস, আপনাদের দুজনকেই সাহায্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবার চলি। হপকিন্স জটিল রহস্যের সমাধান করে ফেলল বটে, হোমস কিন্তু সন্তুষ্ট হতে পারল না মোটেই। পরের দিন লন্ডন ফেরার পথে বলল, হপকিন্স তদন্ত পদ্ধতি খুবই হতাশ করেছে আমাকে। সঠিক পথে চলছে বলে মনে হচ্ছে না। অপরাধের তদন্তের সবসময় বিকল্প সম্ভাবনার কথা মাথায় ভেবে রাখতে হয় এবং সঠিক সময় তা কাজে লাগাতে হয়। আমি যেটা ভেবে রেখেছি সেটা এবার কাজে লাগিয়ে দেখা যাক কি পাওয়া যায়। বেকার স্ট্রিটে পৌঁছে হোমসের নামে কয়েকটা চিঠি পাওয়া গেল। তার একটা খুলেই সহল্লাসে তৎপর হয়ে উঠল হোমস। তখনই আমাকে দিয়ে 2টো টেলিগ্রাম লেখালো। একটা পাঠানো হলো র্যাডক্লিফ হাইওয়ে শিপিং এজেন্ট সামনারকে, কাল সকাল 10টায় 3 জন লোক পাঠিয়ে দিন, বেসিল। অপরটা 46 লর্ড স্ট্রিট, ব্রিক্সটনের ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্সকে, জরুরি কাল সকাল 9:30টায় বেকার স্ট্রিট চলে আসো। সাফল্যের আনন্দে টকবক করতে করতে যথাসময় হাজির হলো হপকিন্স, কিন্তু এই মেজাজ ওর বেশিক্ষণ টিকল না। হোমস জিজ্ঞাসা করলো, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাতে কি সবকটা জিজ্ঞাসার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে? কেন নয় মিস্টার হোমস, একেবারেই নিখুঁত কেস। খবরাখবর নিয়ে জানতে পেরেছি খুনের দিনই নেলিগ্যান ছোকরা হোটেলে এসে উঠেছে। ইচ্ছামতো সময় বেরোবার উদ্দেশ্যে ঘর নিয়েছে নিচতলাতেই। রাতে সিকিউরিটির তালিকা লেখা নোট বইটা নিয়ে দেখা করেছিল ব্ল্যাক পিটারের সঙ্গে। কতগুলি সংখ্যার ওপরে টিক চিহ্ন নিশ্চয়ই নজরে পড়েছে আপনার। ওই নম্বরের সিকিউরিটিগুলো ব্ল্যাক পিটার লন্ডনের বাজারে বিক্রি করে দিয়েছিল। বাকিগুলো তখনও তার কাছে পাওয়া যাবে এই আশাতেই গিয়েছিল নেলিগ্যান। সেখানেই কথা কাটাকাটি হয় দুজনের। রেগে গিয়ে নেলিগ্যান তাক থেকে হারপুন টেনে নিয়ে ক্যাপ্টেনের বুকে বসিয়ে দেয়। সে রাতে গা ঢাকা দেওয়ার পর আর দিন কতক অমুখ হয়নি। পরে এসেছিল বাকি কাজটুকু গুছিয়ে নিতে। জলের মতন সরল গোটা ব্যাপারটা। আপনার খটকা লাগছে কেন বুঝতে পারছি না। হোমস এসে মাথা নেড়ে বলল, হপকিন্স, তোমার ব্যাখ্যার একটা বড় অসঙ্গতি এবারও তুমি এড়িয়ে গেলে। আমি বলেছি তুমি পুরোপুরি ভুল পথে চলছো। নলিগঞ্জ ছোকরাকে তো দেখেছো। অমন একটা দশাশয়ী দেহ এফোর ওপর করে দেবার মতন শক্তি ওই রক্তহীন কৃষ্ণ শরীরে থাকা সম্ভব কিনা ভেবে দেখো। ওয়াটসন জানে পুরো এক সকাল প্রাণপণ শক্তিতে হারপুন চালিয়েও ও কাজটা করতে ব্যর্থ হয়েছি আমি। ব্ল্যাক পিটারের খুনি এমনভাবে হারপুন চালিয়েছিল যে তার মাথাটা দেহ ভেদ করে দেয়ালের কাঠে গিয়ে বিদ্ধ হয়েছে গভীরভাবে।
খুব পাকা হাত এবং বলিষ্ঠ দেহ না হলে ওরকম কাজ সম্ভব নয়। তারপর দেখো, রাম আর জল খাওয়ার মতন তাগদও কি নলিগনের আছে? তৃতীয়ত, ওর মুখে আছে কালো কুচকুচে গোপ, কিন্তু দুরাত আগে জানলার পর্দায় দেখা গেছিল দাড়িওয়ালা মুখ। হপকিন্স, নলিগন নয়, দুর্দর্শ ভয়ঙ্কর কোনো লোকের সন্ধান করো। হোমসের ব্যাখ্যা শুনে হাঁ হয়ে রইল খানিকক্ষণ পিটার হপকিন্স। হতাশার ছায়া ভেসে উঠল চোখে মুখে। কোনো রকমে বলবার চেষ্টা করলো, কিন্তু নোট বইটা তো সাক্ষী দিচ্ছে ছোকরা খুনের সময় হাজির ছিল। ও ছাড়া ভয়ঙ্কর আর কোনো লোকের কথা আপনি ভাবছেন? এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। মিসেস হাডসন এসে জানালেন 3 জন লোক এসে ক্যাপ্টেন বেসিলের সঙ্গে দেখা করতে। হোমস বলল 2 মিনিট পরে ওদেরকে এক এক করে ওপরে নিয়ে আসবেন। ওয়াটসন, রিভলভার রেডি রাখো। হপকিন্স, তৈরি থেকো, এসে গেছে তোমার সেই লোক। বলতে বলতে ওপাশের ছোট্ট টেবিলের সামনে উঠে গিয়ে একটা কাগজে কি লিখলো, তারপর সেটা টেবিলের ওপর রেখে ফিরে এলো। পরক্ষণে খর্বকায় একটা লোক ঘরে ঢুকলো। তুলোর মতন সাদা হয়ে গেছে জুলপি জোড়া। পকেট থেকে একটা চিঠি বার করে হোমস লোকটার নাম জিজ্ঞাসা করলো। জেমস ল্যাঙ্কাস্টার। ল্যাঙ্কাস্টার, খুবই দুঃখিত, জাহাজে আর জায়গা নেই, মিছিমিছি কষ্ট দিলাম। এই আধগিনিটা রাখো, পাশের ঘরে গিয়ে কয়েক মিনিট অপেক্ষা করো। দ্বিতীয় দর্শন প্রার্থীর চেহারা শুকনো কিন্তু অসম্ভব ঠ্যাঙা, তোবড়ানো গাল, শরীরে মেদ মাংস কিছু নেই বললেই চলে। নাম বলল হিউ প্যাট্রিসন। তাকেও আধগিনি দিয়ে পাশের ঘরে অপেক্ষা করতে পাঠিয়ে দেওয়া হলো। তৃতীয় জন এসে নাম বলল প্যাট্রিক কেয়ার্নস। হোমস সোজা হয়ে বসলো। হারপুনার? হ্যাঁ স্যার, 26 বার সাগরে গেছি। লোকটার চেহারা হাঁ হয়ে দেখবার মতন। চুল আর দাড়ির ফ্রেমে মুখটা বুলডগের মতন ভয়ঙ্কর, দেহটাও দৈত্যাকৃতির। জোড়া ভুরুর নিচে চোখ দুটো জ্বলছে ধকধক করে। হোমস জিজ্ঞাসা, মাসে 8 পাউন্ডের মাইনে, অভিযান দলের সঙ্গে যেতে রাজি আছো? রাজি স্যার। বলতে বলতেই জীর্ণ কতগুলি ফর্ম বার করে এগিয়ে দিল। পলকে চোখ বুলিয়ে নিয়ে হোমস ফিরিয়ে দিল সেগুলি। তোমার মতন লোকই আমার দরকার। ছোট টেবিলটায় শর্ত লেখা কাগজটা আছে, পড়ে সই করে দাও। থপ থপ শব্দে ভারী পা ফেলে টেবিলের সামনে এগিয়ে গিয়ে কলমটা তুলে নিল হারপুনার প্যাট্রিক কেয়ার্নস। এখানেই সই করবো তো? হোমস এগিয়ে গিয়ে সরাসরি তার ঘাড়ের দুপাশ দিয়ে 2 হাত গলিয়ে দিল। পরক্ষণে করাত করে একটা যান্ত্রিক শব্দ কানে এলো, আর সেই সঙ্গে বাড়ি কাঁপানো এক বীভৎস গর্জন, যেন বজ্রপাত হলো। পলকের মধ্যে ঘটে গেল ঘটনাটা। হোমস আর হারপুনওয়ালা একই সঙ্গে জড়াজড়ি করে মেঝে গড়িয়ে পড়ল। নিপুণ হাতে হোমস দৈত্যের মতন লোকটার হাতে হাত করা পরিয়ে দিয়েছিল। হোমসকে বেকায়দায় ফেলাবার আগেই আমি আর হপকিন্স গিয়ে চেপে ধরলাম। রিভলভারের নলটা মাথায় ঠেকিয়ে ধরে মিনিট কয়েকের মধ্যেই দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেললাম। হাঁপাতে হাঁপতে হোমস বলল, হপকিন্স, এই হলো বিকল্প সম্ভাবনা। অভিজ্ঞতাটা মনে রেখো। নালিগেনকে নিয়ে তুমি ওভাবে মেতে না উঠলে ব্ল্যাক পিটারের আসল হত্যাকারী প্যাট্রিক কেয়ার্নসের সম্ভাবনাটা তোমার মাথায় আসতো। হারপুনওয়ালা প্যাট্রিক কেয়ার্নস হোমসের কথা শুনে নিজেই সাড়া দিল। এই যে স্যার, ক্যাপ্টেনকে মেরে ফেলেছি বলছেন যে বড়, আমি নিজে ইচ্ছা করেই হারপুনটা বুকে গেঁথে দিয়েছিলাম। পিটারকে তো চেনেন না, 1 সেকেন্ড দেরি হলে তার হাতে ছুরির বাট শুদ্ধ বসে যেত আমার বুকে। ভাববেন না কিছু মিথ্যা বলছি, যা ঘটেছিল তাই বললাম। ব্ল্যাক পিটারের ছুরি আমাকে ঘায়েল করত। এবারে না হয় আপনারা ফাঁসির দড়িতে লটকাবেন। দিল খোলসা লোক বলেই মনে হচ্ছে তোমায়। বলো শুনি তোমার কথা, ব্যাপারটা কি ঘটেছিল? বলল হোমস। বেশ, গোড়া থেকে বলছিস তাহলে শুনুন। দাঁড়ান, একটু সিধে হয়ে সামলে নিয়ে বসি। 1883 সালের আগস্ট মাসের ঘটনা। সি ইউনিকর্ন জাহাজে আমি ছিলাম হারপুনার, ব্ল্যাক পিটার ছিল জাহাজের কর্তা। বরফের এলাকা ছাড়িয়ে প্রবল ঝড় মাথায় নিয়ে দেশে ফিরছিলাম আমরা। এমন সময় নজরে পড়ল ঝড়ের দাপটে একটি ছোট জাহাজ উত্তর দিক থেকে চলে আসছে। একটা ক্যাপ্টেন ছাড়া লোক লস্কর কেউ ছিল না জাহাজে। জাহাজ ডুবির ভয়ে পাইলট নাকি দলবল নিয়ে নরওয়ের দিকে পালিয়েছে। পরিত্যক্ত ক্যাপ্টেনকে আমরা সি ইউনিকর্নে তুলে নিলাম। কেবিনে গিয়ে ব্ল্যাক পিটার তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলল। ভদ্রলোকের নাম আমরা জানতে পাইনি। সঙ্গে কেবল একটি টিনের বাক্স নিয়ে তিনি আমাদের জাহাজে উঠেছিলেন, এইটুকুই দেখেছিলাম। আর কিছু জানানো হয়নি আমাদের। পরের দিন কিন্তু জাহাজ থেকে কর্পূরের মতন উবে গেলেন ভদ্রলোক। শুনলাম হয় তিনি সমুদ্রে আত্মহত্যা করেছেন, নয়তো ঝাঁকুনি সইতে না পেরে রেলিং টপকে জলে পড়ে গেছেন। আমি কিন্তু জানতাম আসল ঘটনাটা। গভীর রাতে চোখে পড়েছিল ক্যাপ্টেনের পা বেঁধে রেলিংয়ের ওপর দিয়ে সমুদ্রের জলে নামিয়ে দেওয়া হয়েছিল। কাউকে কিছু জানতে দিলাম না। ধৈর্য ধরে কাণ্ডটা কি ঘটে দেখতে লাগলাম। স্কটল্যান্ডে পৌঁছে দেখলাম ধামাচাপা পড়ে গেল ব্যাপারটা। কিছুদিন পরেই অবসর নিয়েছিলেন ব্ল্যাক পিটার। যোগাযোগ আর রইল না।
আমি বুঝতে পেরেছিলাম ওই টিনের বাক্সের মধ্যে এমন কিছু ছিল যার লোভেই ক্যাপ্টেনকে খুন করেছিলেন ব্ল্যাক পিটার। হঠাৎ মাথায় এসে গেল চাপ দিলে এই মৌকায় বেশ কিছু আদায় হয়ে যেতে পারে তার কাছ থেকে। ঠিকানা খুঁজে বার করতে কয়েক বছর কাটলো। লন্ডনে এক বন্ধুর কাছে ঠিকানাটা পেয়ে চলে এলাম সোজা কাঠের কেবিনে। প্রথম রাতে কথাবার্তা শুনে মনে হলো মোটা টাকাই পাওয়া যাবে। বলল পাকাপাকি ব্যবস্থাটা হবে 2 দিন পরে। আশা নিয়ে হাজির হলাম মাঝরাতে। মদে চুর হয়েছিল সেদিন ব্ল্যাক পিটার। একসঙ্গে বসেই মদ খেলাম দুজনে। ওরা থেকেই ওর রকম সকম আমার ভালো লাগছিল না। দেওয়ালের তাকে হারপুনটা দেখে রাখলাম। পুরনো দিনের কথা বলতে বলতে আচমকা ফুঁসে উঠে থুতু ছিটিয়ে মস্ত এক ছুরি নিয়ে তেড়ে এলো আমার দিকে। আমি সতর্ক হয়েই ছিলাম। খাপ থেকে ছুরি বের করবার আগেই হারপুন টেনে নামিয়ে বুকে গেঁথে দিলাম। একটাই কেবল চিৎকার করতে পেরেছিল ব্ল্যাক পিটার। রক্তে ভেসে যাচ্ছিল ঘরের মেঝে। ওর মধ্যেই দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। তাকের ওপরে টিনের বাক্সটা চোখে পড়ল। ওটা টেনে নিয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। গা ঢাকা দেওয়ার আগে ভুল করে নিজের তামাকের থলিটা ফেলে গেলাম টেবিলের ওপর। ঘর থেকে বেরিয়েই একটা মজার ব্যাপার হলো। পায়ের শব্দ কানে এলো। সঙ্গে সঙ্গে ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। দেখলাম পা টিপে টিপে একটা লোক ঘরে পা দিল। সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ করে উঠে দৌড়ে কোন দিকে চলে গেল। লোকটা যে কে, কী জন্য ওরকম চোরের মতন ঘরে ঢুকতে গিয়েছিল কিছুই জানি না। আমি সে রাতে 10 মাইল হেঁটে লন্ডনে পৌঁছালাম। ব্ল্যাক পিটারের আর কোনো খবর জানি না। কিন্তু স্যার আমি হতাশ হয়েছি টিনের বাক্সটা খুলে। টাকা কড়ির নামগন্ধও ছিল না। কি একটা কাগজ কেবল পড়েছিল। তখন আমার ট্যাগ একেবারে শূন্য। লন্ডন ছেড়ে যে যাব তার উপায় নেই। এমন সময় কাগজে বিজ্ঞাপন দেখলাম মোটা মাইনের হারপুনার দরকার। শিপিং এজেন্টের অফিসে খোঁজ নিতেই তারা আমাকে ক্যাপ্টেন বেসিলের কাছে এই ঠিকানায় পাঠিয়ে দিল। আমি কিন্তু স্যার আগেও বলেছি আর এখনও বলছি, ব্ল্যাক পিটারকে খুনের দায় আমার হয়তো ফাঁসি হবে, কিন্তু ছুরির ঘায়ে মরার চাইতে এই মৃত্যু অনেক আরামের। তবুও তো মরার আগে একটা শয়তানকে শেষ করে দিয়ে যেতে পারলাম। চমৎকার হপকিন্স, বলতে বলতে উঠে দাঁড়িয়ে পাইপ ধরালো হোমস। এবারে তোমার আসামিকে নিয়ে যথাস্থানে রওনা হতে পারো। ধন্যবাদ মিস্টার হোমস। এমন ভেলকি জীবনে দেখিনি। কিন্তু কি করে জানলেন? কিছুই মাথায় ঢুকছে না তো। ঢুকছে না? শোনো তাহলে। অপরাধের তদন্তে আজেবাজে সূত্রের মাঝখান থেকে সঠিক সূত্রটা বেছে নিতে হয়। সেই সূত্রই লক্ষ্যে পৌঁছে দেয়। নোট বইয়ের সূত্রটা হাতে এলে আমাকেও হয়তো তোমার মতোই ভুল পথে পা বাড়াতে হতো। যেটুকু আগে শুনেছিলাম তা থেকেই আমার পথ ঠিক করে নিয়েছিলাম। নোট বই উদ্ধারের পর আমার পথই হলো বিকল্প পথ। হারপুন চালানোর অসাধারণ শক্তি, টেবিলে রাম আর জল, শিল মাছের চামড়ার থলিতে কড়া তামাক, সবকটা বিষয়ে মনে পড়িয়ে দেয় সমুদ্রের একজন হারপুনারকে। ব্ল্যাক পিটার নিজে নিয়মিত ধূমপান করতো না। ঘরে কোনো পাইপও পাওয়া যায়নি। ওটার মালিক যে অন্য কেউ তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। থলের ওপর PC অক্ষর দুটি পিটার ক্যারির নামের সঙ্গে দৈবক্রমে মিলে গিয়েছিল। তদন্তের বিবরণ দেওয়ার সময় আমার প্রশ্নের জবাবে তুমিই বলেছিলে ঘরে হুইস্কি আর ব্র্যান্ডি ছিল। ওগুলো থাকা সত্ত্বেও অতিথিকে আপ্যায়ন করতে বসেছিল ব্ল্যাক পিটার রাম আর জল নিয়ে। এমন বদখত নেশা জাহাজি ছাড়া ডাঙার লোকেদের হয় না। রাতের আগন্তুক যে জাহাজি, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। সে না হয় বুঝলাম স্যার, কিন্তু ওকে খুঁজে বার করলেন কি করে? হোমস ধূম উদ্গীরণ করে বলল, তত্ত্ব তো হাতেই ছিল ভায়া। লোকটি যদি জাহাজি হয় তাহলে সে যে সি ইউনিকর্নের খালাসি ছিল ভাবতে বাধা কোথায়? খোঁজ খবর নিয়েই নিশ্চিন্ত হলাম খুনের তারিখের পর কোনো জাহাজ সমুদ্রযাত্রা করেনি। বুঝতে পারলাম ওস্তাদ হারপুনওয়ালা লন্ডনেই সমুদ্রযাত্রার সুযোগের অপেক্ষা করছে। সময় নষ্ট করলাম না। ডান্ডিতে সমানে 3 দিন ধরে টেলিগ্রাম পাঠিয়ে সি ইউনিকর্নের 1883 সালে যেসব লোক লস্কর ছিল তাদের নামের একটা তালিকা আনিয়ে নিলাম। হারপুনওয়ালা প্যাট্রিক কেয়ার্নসের নাম সেখানেই পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইস্ট এন্ডে ঘুরে ঘুরে উত্তর মেরুর অভিযানের একটা গল্প ছড়িয়ে দিলাম। জানতাম লন্ডন থেকে গা ঢাকা দেওয়ার সুযোগ পেলেই প্যাট্রিক কেয়ার্নস ঝাঁপিয়ে পড়বে। হলোও তাই, চোখের সামনেই দেখতে পেলে। এবার ক্যাপ্টেন বেসিলের তত্ত্বাবধানে কাজ করবার জন্য মোটা মাইনের একজন হারপুনওয়ালা নেওয়া হবে এই খবর জানিয়ে দৈনিকের পাতায় একটা বিজ্ঞাপন দিতে হয়েছিল। অদ্ভুত, সত্যি অদ্ভুত মিস্টার হোমস। নাও বাপু, এবার আসামিকে গাড়িতে তোলার ব্যবস্থা করো। তবে হ্যাঁ, মেলিগেন্ট ছোকরা কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা আগেই করবে। খুবই অন্যায় ব্যবহার করে ফেলেছে তার উপর। সিকিউরিটিগুলো যা ব্ল্যাক পিটার হজম করে ফেলেছিল, বেচারা সেগুলিই লোকসান হয়ে গেল।